গুড মর্নিং এভরিওয়ান। তো আমাদের কন্যাকুমারী যে ট্যুরের তার আজ সেকেন্ড দিন। গতকাল রাত্রে আমরা খুবই টায়ার্ড ছিলাম, তাই আর ভিডিও করতে পারিনি। তো আজকে আমরা হোটেলটাও দেখাচ্ছি। এই হলো আমাদের একটা এসি রুম। এখানে তো হোটেলের দাম একটু বেশি, তাই এটা আগের থেকে বুক করেছিলাম, 1500 টাকা নিয়েছিল। তো কালকে আমরা রাত্রে ওই 7:30 দিকে ঢুকেছি, তাই তো 7:30 দিকে ঢুকেছি। তারপর ফ্রেশ হয়ে একবার খেতে গেছিলাম এবং সমুদ্রের ধারে গেছিলাম। তখন আর ক্যামেরা নিয়ে যাই, এত টায়ার্ড ছিলাম। তারপর খাওয়া দাওয়া করে এসে পুরো রেস্ট। এখন বেরোচ্ছি আবার সমুদ্রের দিকে। ফিরে এসে আবার প্যাকিং করে আবার বেরোবো। তো চলুন এখন সমুদ্রের দিকে যাই, গোপালপুর সি বিচ যেটা। এই হচ্ছে আমাদের হোটেল ব্লু হেভেন। তো জাস্ট এই যে গেট, আর বাইক রাখারও খুব সুন্দর ব্যবস্থাপনা আছে। এইখানে বাইক থাকে। জাস্ট আপনাদের দেখিয়ে দিচ্ছি, একদম 500 মিটারের মধ্যেই আপনাদের সি বিচ। আপনাদের এই মেন রাস্তা থেকে এই যে হোটেল ব্লু হেভেন, এর কন্ট্যাক্ট নাম্বারও আপনাদের দিয়ে দিচ্ছি। এই কন্ট্যাক্ট নাম্বার আছে। আর এই একটু গেলেই এদিকেই এই যে ওইদিকে যে গাড়ি দাঁড়িয়ে আছে, জাস্ট ওখানেই সমুদ্র। তো আমরা এখন সমুদ্রে চলেছি। এই জাস্ট আমরা এসে গেছি একদম বিচে। আমরা এখন সকালে সি বিচে এসে গেছি। এই হলো গোপালপুর সি বিচ। তো এই হলো সামনে যে মেরিন রোড বলে, তো সেই এটা সুন্দর ঢেউ। আর অলরেডি এখন সানরাইজ হয়ে গেছে। আমরা তো এত তাড়াতাড়ি উঠতে পারলাম না, কেন গতকাল টায়ার্ড ছিলাম, সেই জন্য আর উঠতে পারিনি। তো সানরাইজ হয়ে গেছে, তো আমরা এখন একটু নিচে যাই। একটা কথা বলা যায় যে এখানে এই বিচে লোক সংখ্যাও কম এবং পরিষ্কার পরিচ্ছন্ন, অনেকখানি পুরীর থেকে অনেকখানি পরিষ্কার পরিচ্ছন্ন। দেখুন জাস্ট আপনাদের টোটাল ভিউটা একবার দেখিয়ে দিচ্ছি। এই হলো জাস্ট সানরাইজ হয়ে গেছে, আর এদিকটা এই ধরনের। আর সামনেই এই যে এইদিকে হলো লাইট হাউস। এই লাইট হাউসের কাছেই আমাদের হোটেল। আর এই উপরের দিকে এই ধরনের গ্যালারি করা আছে দেখার জন্য। আর ওখানেও একটা সমুদ্রের সাইডে একটা হোটেলও আছে। এই সব হোটেলগুলো আছে। তো আমরা এত কাছে হোটেল নেইনি, জাস্ট 500 মিটার হবে ভিতরে হোটেল নিয়েছি। ওখানে বাইক আমাদের তো দেখতে হবে বাইক পার্কিংটা ঠিকভাবে যেন হয়, তো সেটা তো আগে মেনটেন করে চলতে হবে। তাই আমরা ওই ধরনের হোটেল নিয়েছি। তো এখন কিছুক্ষণ সমুদ্রের জলে একটু নেমে একটু হাঁটাচলা করি, তারপর আপনাদের একটু উপর থেকে ভিউটা আমি দেখানোর চেষ্টা করি। আমরা হাঁটতে একটু গোপালপুরে আর একটু এগিয়ে এসেছি। তো এখানে জেলেরা সব মাছ ধরার যে জাল আছে ওইগুলো সব সারাই করছে। এদিকে সব এগুলো সারাই করছে। এবং এই বোটগুলো, ছোট ছোট নৌকাগুলো, ডিঙ্গিগুলোর মতো, এগুলো ওইদিকে এই যে ডিঙ্গির মতন আছে। আমরা ফিরে আবার হোটেলের কাছে এসে গেছি। তো এই হোটেলের সামনে একটা সুন্দর মন্দির আছে, একদম দারুণ সাদা কালারের। তবে এখানে ওই ভিতরে আবার ওখানে আছে। আর এই হলো হোটেল। বলছি আপনার নামটা একটু বলুন। হ্যাঁ, রঞ্জন বাইন। আপনাদের হোটেল হলো হোটেল ব্লু হেভেন। আচ্ছা, এখানে বুকিং করার জন্য তাহলে আপনাকে ফোন করলে, কন্ট্যাক্ট করলে, অ্যাডভান্স করলে হয়ে যাবে। আচ্ছা, কন্ট্যাক্ট নাম্বারটা একটু বলে দিন। হ্যাঁ, নিশ্চয়ই। 7439317788। থ্যাংক ইউ। আপনার হোটেল ভালো লাগলো।
এবং এখানে বাইক ফাইক বা কার পার্কিংয়েরও ব্যবস্থাপনা সবই আছে। এখন আমরা হোটেলের দিকে উঠি এবং ব্যাগ ফ্যাগ প্যাক করে আমরা আবার জার্নি শুরু করব। আজকে আমাদের তো জার্নি আছে আজকে রাজামান্দ্রি। এখন 8:47 বাজে আর আমরা বেরোচ্ছি। দাদা আসি, দেখা হবে। থ্যাংক ইউ। এই যে গোপালপুর থেকে বেরোচ্ছি আমরা, হাই রোডের দিকে যাচ্ছি, জাস্ট সিঙ্গেল রোডটাই যাচ্ছি, প্রায় 5-7 কিলোমিটার যেতে হয়। তো এই মাছের ভেড়ি পুরো চারিদিকে চিংড়ি মাছের ভেড়ি, তো নোনা জায়গা বলে এটা সম্ভব। আমরা এখন ন্যাশনাল হাইওয়ে ধরে নিলাম, জাস্ট গোপালপুর থেকে 10 থেকে 12 কিলোমিটার হবে। তো এটা এসে আমরা এই হাই রোড ধরলাম। আজ তো রোদ ঝলমলে আকাশ এবং রাস্তাও খুব ভালো। তো ব্যাপার হচ্ছে যে এই যে যখন দূরের কোনো ট্যুর হবে তখন যদি সাইডে ঢুকতে চান তাহলে লেট হবে। যেমন যদি ধরুন গোপালপুরে না থাকতাম তাহলে আমরা এখন কিছু কম বিশাখাপত্তনমের কাছাকাছি থাকতাম, কিন্তু এটাও বলা যায় যে আমাদের গোপালপুরটা দেখা হতো না। গোপালপুরটা তো দেখে নিলাম, এই হলো সুবিধা অসুবিধা। বেহরামপুর মিউনিসিপ্যালিটি কর্পোরেশন, এই যে রাস্তা চলে গেছে ওইটা, আর আমরা চলে যাবো একদম সোজা আপনার ভাইজ্যাকের দিকে। এই সাইডে দেখছেন পুরো পূর্বঘাট যে রেঞ্জ আছে সেই রেঞ্জ, এদিকেও আছে, মাঝে মধ্যে খাপছাড়া থাকবে। জায়গাগুলো দেখুন কি সুন্দর, বিল্ডিং আছে, সাইডে পাহাড়, খুব সুন্দর লাগছে এগুলো, দারুণ। এখনও দার্জিলিংয়ের আগের যে ফিলিংস, যে দার্জিলিংয়ে ওঠার আগে যে ফিলিংটা সেটা বোঝা যাচ্ছে। তো প্রপার দার্জিলিং নয়, দার্জিলিং অনেক পাহাড় হাইট, এগুলো এত হাইট নয়। এখানে দেখুন শিব আর পার্বতীর মূর্তি। এখন কিন্তু পাহাড়গুলো পুরো গ্রিনারিতে ভর্তি। এই পাহাড়টা যেন খোঁচা পাথর দাঁড়িয়ে আছে, আর যেটুকু প্লেন জায়গা আছে সেগুলো গাছ আছে, দারুণ। আমরা দাঁড়িয়েছি জাস্ট গোপালপুর থেকে হাই রোড NH-16 ধরে কিছুটা এগিয়ে এসেছি এবং দাঁড়িয়েছি এখানে। যে সাইডের ভিউটা দেখুন, এই ধরনের পাহাড় আর হাই রোড, তার মানে NH-16 এবং তারপরে ট্রেনের লাইন, খুব সুন্দর। তো এখানে একটু চা খাই, তারপরে আগে কন্টিনিউ করি। রাস্তায় কেন রে মস্ত তাড়াচ্ছিস, রাস্তাটা ছাড়। তো এই সাইডে দিয়ে চেন্নাইয়ের মেন যে ট্রেন লাইন ওটাই গেছে, সাউথের দিকে যে ট্রেন লাইন, খুব ফ্রিকুয়েন্টলি ট্রেন আছে। আমরা দাঁড়িয়েছিলাম, দুটো ট্রেন পার হয়ে গেল। তো আপনাদেরকে বলছি যে এখান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে আমাদের অন্ধ্রপ্রদেশ বর্ডার। তো পালসি এখান থেকে 58 কিলোমিটার, আগে আমি সাইনবোর্ডে দেখলাম। তো আর কিছুটা গেলেই আমরা উড়িষ্যা ছেড়ে অন্ধ্রে ঢুকবো। রাস্তা তো খুব সুন্দর, বাইক চালাতে পারলে হলো, স্পিড অটোমেটিক্যালি উঠে যাচ্ছে, একদম 100-এর কাছাকাছি তখনই এসে যাচ্ছে, কিচ্ছু করার নেই। তবে আমি ভেবেছিলাম যে এই হাই রোডগুলো পুরো একদম শুকনো বোরিং হাইওয়ে হবে না, সাইডে কিছু সিনিক বিউটি আছে। তবে যেমন পাহাড়ের টোটাল যেমন একদম পাহাড় দেখা যায়, এখানে সে ধরনের নয়, কিছুটা অন্তর এই ধরুন এই যে এইদিকে দেখুন পাহাড়, ছোটো পাহাড়, খুব হাইট নয় পাহাড়গুলো, পূর্বঘাটের খুব হাইট নয়, আবার মাঝখানে ফাঁকা কিছুটা, আবার পাহাড়, এই ধরনের চলে। এই যে দেখুন ওই দূরে যে পাহাড়গুলো। আমরা কিন্তু এখন অফিসিয়ালি সামনে একটা ছোট্ট চেকপোস্টের মতন ছিল, কিছু পুলিশ বসেছিল, তা মনে হলো যে অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি। তাই অন্ধ্রপ্রদেশে ঢুকে গেছি, কেন এখানে পুলিশ গাড়ির নাম্বার দেখলাম অন্ধ্রপ্রদেশ দাঁড়িয়ে আছে, অতএব অন্ধ্রপ্রদেশে এসেই গেছি আমরা। তাহলে বেঙ্গল থেকে ছেড়ে আমরা উড়িষ্যা পার হয়ে এখন অন্ধ্রে জার্নি করছি। অন্ধ্রে অনেকখানি যেতে হবে, আগামীকালও অন্ধ্রে বেশ কিছুক্ষণ টাইম থাকবো। তো এখান থেকে বিশাখাপত্তনম 235 কিলোমিটার রাস্তা আছে। এখন কিন্তু রাস্তার ধারে একটা জিনিস লক্ষ্য করছি যে প্রচুর পরিমাণে নারকেলের গাছ দেখা যাচ্ছে। এখন থেকে আরম্ভ পুরো সাউথটা তো পুরোটাই নারকেল গাছ পাওয়া যাবে, নারকেল গাছের জঙ্গল। একটু দাঁড়িয়েছি যা ব্রেকফাস্ট করার জন্য, এই ইডলি ধোসা এই ধরনেরই হবে। আমরা খেতে বসে গেছি, প্রথমে এসে গেছে আমাদের ইডলি, এরপরে আবার ধোসার অর্ডার দিয়েছি, ধোসাও আসবে। এখানে তো ফেভারিট খাবার এটাই,
তো যেখানে যা খাওয়ার সেখানে তো খেতেই হবে, খাওয়া দাওয়া করে নি। বিশাখাপত্তনম 180 কিলোমিটার, শ্রীকাকুলাম 68। এখন তো প্লেন রাস্তা, দেখছেন রাস্তায় গাড়ির সংখ্যাও কম। চলেছি আর সামনের এই সকল ভিউ দেখতে দেখতে চলেছি, দেখুন। দুটো 24 বাজে আর আমরা জাস্ট বিশাখাপত্তনম ঢোকার 20 কিলোমিটার আগে দাঁড়িয়েছি একটু জল ওয়াটার ব্রেকের জন্য। এখানে একটু এই লস্যি ফস্যি খাচ্ছি, সুমিতটা এইভাবে বসেছে আর আমাদের বাইকও ওখানে দাঁড়িয়েছে এই রাস্তা। তো জাস্ট লস্যি ফস্যি খেয়েই বেরিয়ে যাব। তো আমরা এখন লস্যি ফস্যি খাই, তারপরে বেরোবো। বিশাখাপত্তনম এই যে এইদিকে এই বাঁ দিকে এই চলে গেছে আর আরাকো ভ্যালি এদিকে গেছে। তো আমরা সোজা এই হাই রোড ধরে চলে যাব। এইটা বিশাখাপত্তনম চলে গেছে, এই যে রাস্তাটা ভেঙে গেছে ওটা বিশাখাপত্তনমের ভিতরে ঢুকে যাবে 20 কিলোমিটার এখান থেকে। তো আমরা সোজাই যাব। আমরা বিশাখাপত্তনমে থাকছি না এই কারণে, কেন এমনিতেই আমাদের যা লম্বা ট্যুর আছে এমনিতেই লেট হয়ে যাবে। আবার বিশাখাপত্তনমে থাকলে আবার আরও একদিন লস। আজকের দিন থাকবো, আবার কালকে বিশাখাপত্তনম দেখে বেরোবো। সেই জন্য আর বিশেষ করে আর লেট করলাম না। এক দুটো জায়গা তো ছেড়ে রাখা দরকার, কোনো এক সময় আসা যাবে। আর এখন ভিউটাও কিন্তু দারুণ, এই সাইডের পাহাড়গুলো দেখুন, এই পাহাড়গুলো দারুণ লাগছে। আর রাস্তাও তেমনি, রাস্তাও একদম মাখন বরাবর। তেল ঢালার জন্য আবার আমরা প্রায় 10 কিলোমিটার ঘুরেছি তেল ঢালার জন্য, কেননা এই যে কাটিং, এই কাটিং প্রায় 10-15-20 কিলোমিটার অন্তর অন্তর আছে। একবার উঠে গেলে বাইরে বেরোনো যাবে না। এত দূর ফিরে আসলাম, ওদিকে চলে গেছিলাম প্রায় 1-1.5 কিলোমিটার, আবার রিটার্ন আসলাম। কি করা যায়, এখন তেলটা তো ঢালতে হবে। রাস্তায় যদি আরও দূরে কাটিং থাকে, পাম্প যদি না থাকে, তেলটা অনেকক্ষণ থেকে লাইট জ্বলেছে, তো সেই জন্য। আর এখানে তো তেলের দামও প্রচুর। এই যে পাম্পগুলো, এই যে এইগুলো বন্ধ করে দেয়, এই পাম্পগুলো সব বন্ধ আছে, টোটাল বন্ধ হয়ে গেছে পাম্প। এখন 5:30 বাজে। আমরা আগের টাউনটাতে একটু দাঁড়িয়ে একটু চাউমিন আর চাপা খেলাম, ওখানে প্রায় 45 মিনিট মতন দাঁড়ানো হয়ে গেল। এখন আমরা রাজা মন্দিরের দিকে যাচ্ছি। এখান থেকে রাজা মন্দির ওই 120 কিলোমিটার মতো বাকি আছে। তো আমাদের পৌঁছতে 8:30 হবেই। আবার হোটেল খোঁজার পালা আছে, প্রবলেম তো একটু হবেই, কিছু করার নেই। এই নিচ দিয়ে ট্রেনের লাইন, আমাদের ট্রেনটা যাচ্ছে দেখাচ্ছি, ওই যে ট্রেন যাচ্ছে, এটা তার মানে চেন্নাই যাওয়ার একদম মেন লাইন। বিজয়ওয়াড়া থেকে বেঙ্গালোর আর চেন্নাইয়ের ভাগ হবে। এই ট্রেন লাইনও রাস্তার সঙ্গে সঙ্গে গিয়েছে, প্রায় কাছাকাছি গেছে। আর এখান থেকে সমুদ্রের ডিস্টেন্স কিন্তু খুব একটা বেশি দূর নয়। আর একটা আপনাদের কথা বলে রাখি যে রোড সম্পর্কে, যে এত দূর রাস্তা কিভাবে খুঁজবো, কোনো কিচ্ছু রাস্তা খোঁজার ব্যাপার নেই। থেকে যারা আসছেন খড়গপুরে এসে ফ্লাইওভারে না উঠে, খড়গপুর টাউনের দিকে না গিয়ে নিচের দিয়ে আপনারা বেলদার দিকে চলে যাবেন। জাস্ট ওই যে রাস্তা ধরলেন, ওই রাস্তা সোজা আপনাকে একদম চেন্নাই নিয়ে চলে যাবে। বাম দিকে ডান দিকে ঘুরবেন না, ব্যাস সোজাই। যে একটু কোথাও হয়তো আউটকাট দিয়ে একটু নিয়ে যাচ্ছে, ও কোনো দিকে যাওয়া নয়, সোজাই। এখন 6:45 বাজে আর আমরা রাজা মন্দিরে পৌঁছাতে এখনও 30 কিলোমিটার বাকি আছে। তো আমরা প্রচুর লেট করেছি। তো আজকের দিনে আমরা মোটামুটি 432 কিলোমিটার এসে গেছি। তো এখন চলুন রাজা মন্দিরের দিকে। এখন 7:20 বাজে আর আমরা NH-16 ছেড়ে রাজা মন্দিরের ভিতরে ঢুকছি। তাই মোবাইলটা টাঙিয়ে নিতে হয়েছে, কেন টাউনের ভিতরে রাস্তা তো, তাই দেখতে হবে। তো একটা হোটেল দেখে যাচ্ছি, চলুন আপনাদের আগে বলছি কিভাবে হোটেল বুকিং করছি। সন্ধ্যার টাইম তো টাউন একটু জাম আছে, তো তবুও এগোচ্ছি। দেখি একটা হোটেলের অ্যাড্রেস তো দিয়েছে এবং রিজনেবল রেটও বলেছে, যাই ওখানে। প্রায় সব শেষে মোটামুটি 8:30টার সময় আমরা এই রুমে ঢুকলাম। সোনা লজ, যে রাজা মন্দিরেতে সোনা লজ বলে আছে, জাস্ট রিভারের একটু কাছেই। তো আমাদের এই এসি রুম দিয়েছে,
1300 টাকা নিয়েছে এসি রুম। তো এখানে আছি, তো বাইকটা খুব সুন্দর জায়গায় পার্কিং হয়েছে, তো এটার জন্য আমরা 1300 টাকা নিই, আমরা থেকে গেছি। তো এখন আমরা খাওয়া দাওয়া সব সেরে এসে গেছি, এখন রেস্ট নিব। আগামীকাল আমাদের ডেস্টিনেশন হবে নেল্লোর। তো চলুন, দেখা হচ্ছে নেক্সট ব্লকে। বাই।